আসসালামু আলাইকুম প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। এখন আমরা নবম ও দশম শ্রেণীর বায়োলজি ক্লাস নেব। তো দেখো, নবম ও দশম শ্রেণীতে আমরা অষ্টম অধ্যায় করছিলাম রেচন প্রক্রিয়া। আমরা কিছু অংশ পড়েও ফেলেছি। তো যেহেতু আমাদের মানোন্নয়ন পরীক্ষার জন্য ছোটো একটা শর্ট সিলেবাস দিয়েছে, তো সেজন্য আমরা কিছু অধ্যায় করেছিলাম, সেগুলো একটু বলবো। যেমন ফার্স্টে যে অধ্যায়টা আছে, সেই অধ্যায়টা আমরা টোটালি টাচ করি নাই। তো হয়তো তোমরা নিজেরা একটু পড়েছো, এখানে তেমন খুব ইম্পর্টেন্ট কিছু নাই, তারপরেও ইম্পর্টেন্ট জিনিস আছে। যেমন হচ্ছে তোমার জীববিজ্ঞানের ভৌত বিষয়গুলো, ভৌত জীববিজ্ঞান, ফলিত জীববিজ্ঞান, তারপরে হচ্ছে জীবজগৎ সম্বন্ধে যে পাঁচটা কিংডমে ভাগ করা হয়েছে সেটা, তারপরে হচ্ছে তোমার শ্রেণীবিন্যাসের যে ধাপগুলো, শ্রেণীবিন্যাস করার পরে সাইন্টিফিক নেম লেখার যে নিয়মটা, এই যে জিনিসগুলো আছে এগুলো খুব ইম্পর্টেন্ট। নাহলে তুমি একটা সাইন্টিফিক নেম ভালোভাবে লিখতে পারবে না। এই জিনিসগুলো আমাদের খেয়াল করতে হবে। তো দেখো, আমরা সর্বপ্রথম দেখতেছি জীবনের পাঠে সর্বপ্রথম যে ওয়ার্ডটা আছে বায়োলজি। বায়োলজি যে শব্দটা, বায়ো আর লোগোস, ঠিক আছে, দুটো জিনিস মিলে আসে। একটা হচ্ছে বায়োস, একটা হচ্ছে লোগোস। বায়োস আর হচ্ছে লোগোস। বায়োস অর্থ জীবন আর লোগোস অর্থ জ্ঞান। বায়োস আর লোগোস, বায়োস অর্থ জীবন আর লোগোস অর্থ জ্ঞান, অর্থাৎ জীবনের জন্য যে জ্ঞানটা, ঠিক আছে, সেটাই হচ্ছে বায়োলজি। এখন এই বায়োলজির বিভিন্ন শাখা আছে, শাখাগুলো আমরা একটু দেখব। বায়োলজির মেইন দুইটা শাখা। বায়োলজির দুইটা শাখা, একটা শাখা হচ্ছে ভৌত জীববিজ্ঞান, একটা হচ্ছে ফলিত জীববিজ্ঞান, ঠিক আছে। একটা ভৌত, একটা হচ্ছে ফলিত। ভৌত একটা হচ্ছে ফলিত। ঠিক আছে, একটা ভৌত জীববিজ্ঞান, একটা হচ্ছে ফলিত জীববিজ্ঞান। আচ্ছা, ভৌত জীববিজ্ঞান কোনগুলো? যেগুলো হচ্ছে মানুষের তাত্ত্বিক বিষয় নিয়ে আলোচনা করা হয়, তাত্ত্বিক বিষয়ের থিওরি নিয়ে আলোচনা করা হয় যে বিষয়গুলো, সেটা হচ্ছে ভৌত জীববিজ্ঞান। আর ফলিত যেটা হচ্ছে প্র্যাকটিক্যাল, ঠিক আছে, জীবন সংশ্লিষ্ট প্রায়োগিক বিষয়সমূহ। যেমন আমরা সৃজনশীল কোশ্চেন লেখার সময় যেমন প্রথমে হচ্ছে তোমার জ্ঞানমূলক কোশ্চেন দেখি ক নম্বরে, খ নম্বরে দেখি অনুধাবন, ক নম্বরে প্রায়োগিক বিষয়, অর্থাৎ সৃজনশীলের যে অংশটা তোমাদের দেওয়া থাকে সেটার প্রয়োগ দেখাতে হয়, তাই তো? সেই প্রয়োগটা হচ্ছে ফলিত জীববিজ্ঞানের একটা অংশ, ঠিক আছে। আর ভৌতটা হচ্ছে থিওরিটিক্যাল, অনুধাবন বা জ্ঞানমূলক যে থিওরিটিক্যাল জিনিসগুলো, সেগুলো হচ্ছে ভৌত জীববিজ্ঞানের অংশ। এখন ভৌত জীববিজ্ঞানে তোমাদের পাঠ্য বইয়ে বিভিন্ন ভাগে ভাগ করা হয়েছে, কয়েকটা জিনিস নিয়ে আলোচনা করা হয়েছে, সবগুলো নিয়ে আলোচনা করা হয়নি। তারপরে যেগুলো নিয়ে আলোচনা করা হয়েছে আমরা সেগুলো নিয়েই আলোচনা করবো। এখানে সর্বপ্রথম দেওয়া হচ্ছে, এক নম্বরে দেওয়া হচ্ছে মরফোলজি। মরফোলজি, ট্রাক্সোনমি, ফিজিওলজি, হিস্টোলজি, এমব্রায়োলজি, প্রত্যেকটা কাকে বলে এবং কিভাবে মুখস্থ করবে সব কিছু বলে দেবো। সাইকোলজি, জেনেটিক্স, আরো কিছু আছে লেখা যায়, দেখা যায় নিচে পর্যন্ত দেখা যায়। evolution,
বায়োজিওগ্রাফি আমরা উপরে লিখে দেবো যখন আলোচনা করবো। আচ্ছা, ফলিত শাখার মধ্যে কী কী আছে দেখো। ফলিত শাখার মধ্যে আছে প্যালিওন্টোলজি, আছে বায়োস biostatistics, parasitology, fisheries, entomology, microbiology, agriculture, genetic biology, engineering, biotechnology, আরও আছে। ঠিক আছে, যাই হোক আমরা এই কটা নিয়ে আলোচনা করি, তারপরে আরও আলোচনা করব। তো এখানে সর্বপ্রথম খেয়াল করো, ভৌত জীববিজ্ঞানের মধ্যে মরফোলজি, মরফো মানে অঙ্গ, ঠিক আছে, লজি জ্ঞান, মরফোলজি অঙ্গ সংস্থান, মরফো অর্থ অঙ্গ সংস্থান, অর্থাৎ জীববিজ্ঞানের যে সার্বিক অঙ্গসংস্থানিক অর্থাৎ দৈহিক গঠন, ঠিক আছে, দৈহিক গঠন বর্ণনা করার জন্য যে শাখায় আলোচনা করা হয়, ঠিক আছে, অর্থাৎ দেহের বাহ্যিক গঠন হতে পারে বা অভ্যন্তরীণ গঠন হতে পারে। অর্থাৎ অঙ্গসংস্থানের দুই ধরনের গঠন হয়, একটা হচ্ছে বাহ্যিক গঠন, একটা হচ্ছে অঙ্গসংস্থানের বাইরের গঠন, ঠিক আছে, বাহ্যিক গঠন মানে বাইরের গঠন, আর অঙ্গসংস্থানের একটা হচ্ছে অন্তঃগঠন, যেটা ইন্টারনাল মরফোলজি, মানে মরফোলজিকে দুটো ভাগে ভাগ করতে চাই, একটা এক্সটার্নাল, হচ্ছে ইন্টারনাল। এক্সটার্নাল ইন্টারনাল, এক্সটার্নাল আর একটা হচ্ছে এক্সটার্নাল আর একটা হচ্ছে ইন্টারনাল, দুইটা ভাগে ভাগ করা যায়, এক্সটার্নাল মরফোলজি, ইন্টারনাল মরফোলজি। আচ্ছা, এটা নিয়ে অর্থাৎ দেহের অঙ্গসংস্থা নিয়ে যে শাখায় আলোচনা করা হয় সেটাই হচ্ছে মরফোলজি। যদি বাইরের শাখা নিয়ে আলোচনা করা হয় তাহলে এক্সটার্নাল মরফোলজি, আর যদি ভিতরের অঙ্গসংস্থানিক শাখা নিয়ে আলোচনা করা হয় সেটা হচ্ছে ইন্টারনাল মরফোলজি। এরপর আসছে আমরা ট্রাক্সোনমি। ট্রাক্সো মানে শ্রেণী, তাই তো আমরা জানি ট্রাক্সোনমি হচ্ছে শ্রেণীবিন্যাস বিদ্যা, অর্থাৎ জীববিজ্ঞানের যে শাখায় জীববিজ্ঞানের শ্রেণীবিন্যাসের রীতিনীতি কীভাবে লিখতে হবে, এই যে সিস্টেমগুলো যে শাখায় আলোচনা করা হয় সেটাই হচ্ছে ট্রাক্সোনমি। এরপর হচ্ছে শরীরবিদ্যা, এটা হচ্ছে শরীরবিদ্যা, ফিজিওলজি, ফিজিক্যাল, অর্থাৎ ফিজিক্যাল মধ্যে মানবদেহের হোক আর জীববিজ্ঞানের জীবদেহে হোক, অর্থাৎ বা উদ্ভিদদেহ হোক, জীববিজ্ঞান মানে উদ্ভিদ এবং প্রাণী দুটোকেই বোঝানো হয়েছে। আচ্ছা, এবার জীববিজ্ঞানের যে শাখায় জীবদেহের নানা অঙ্গ প্রত্যঙ্গের জৈব রাসায়নিক কার্যাবলী, যেমন শ্বসন, আমরা কিছুদিন মানে গত ক্লাসেই রেচন করছিলাম, তার আগে শ্বসন করেছিলাম, সালোক সংশ্লেষণ করেছিলাম, এই যে জিনিসগুলো সালোক সংশ্লেষণ বলো, শ্বসন বলো, রেচন বলো, এই যে জিনিসগুলো যে শাখায় আলোচনা করা হয় এখানে, অর্থাৎ যাবতীয় শারীরবৃত্তীয় যে প্রক্রিয়াধীন যে জিনিসগুলো আমাদের আলোচনা করা হবে যে বিদ্যায়, সেটাই হচ্ছে ফিজিওলজি। This is very important, and your ডিসকাশন প্রচুর পরিমাণে এই তোমার ফিজিওলজির জিনিসগুলো আমাদের এসএসসি লেভেলে মোটামুটি দেওয়া থাকে, এসএসসি লেভেলে তার থেকে বেশি লেবার থাকে, আর যদি মেডিকেলে যাও তখন তারও বেশি ফিজিওলজির অংশটা আলাদাভাবে থাকবে। এবার আছে হিস্টোলজি। হিস্টো মানে কি? হিস্টো মানে হচ্ছে
দেহের যে গঠন, ঠিক আছে, টিস্যু সমূহ, হিস্টোন টিস্যু সমূহ, জীববিজ্ঞানের জীবদেহের টিস্যু সমূহের গঠন, বিন্যাস ও কার্যাবলী নিয়ে আলোচনা করা হয় যে বিদ্যায়, সেটাই হচ্ছে হিস্টোলজি। এটা হচ্ছে এমব্রায়োলজি, এমব্রায়ো অর্থাৎ ভ্রূণ। আচ্ছা, এমব্রায়োলজিটা কি হবে? এমব্রায়োলজি হচ্ছে ভ্রূণবিদ্যা, অর্থাৎ জীববিজ্ঞানের জননকোষের উৎপত্তি, নিষিক্ত জাইগোট, ভ্রূণের সৃষ্টি, গঠন, বিকাশ, পরিস্ফুটন, এই যে জিনিসগুলা এখানে যে বিদ্যা আলোচনা করা হয় সেটাই হচ্ছে এমব্রায়োলজি। এবার হচ্ছে সাইটোলজি। এরপর অংশটা হচ্ছে সাইটোলজি, অর্থাৎ কোষবিদ্যা। সাইটো মানে কোষ, জীবদেহের কোষের গঠন, কার্যাবলী, বিভাজন সম্পর্কে যাবতীয় যে বিদ্যা আলোচনা করা হয়, যে শাখা আলোচনা করা হয়, সেটাই হচ্ছে সাইটোলজি। এবার আসছে জেনেটিক্স। জেনেটিক্সটা হচ্ছে তোমার হচ্ছে বংশগতিবিদ্যা, ঠিক আছে, জীবের বংশগতি, জীব অর্থাৎ জিন, জীবের বংশগতি ধারা সম্পর্কিত জীববিদ্যায় যেটা আলোচনা করা হয়, যেমন যে ফাদার মাদার যেমন থাকে, ঠিক তোমার চিলড্রেন যেটা থাকে ঠিক তেমনই হয়, বা পূর্বপুরুষের মতো হয়, যে যে সিকোয়েন্সটা মেনটেন করে, ঠিক আছে, সেটাই হচ্ছে জেনেটিক্সের ধরন। এবার হচ্ছে ইভলিউশন। ইভলিউশনটা হচ্ছে না তোমার বিবর্তন বিদ্যা, ঠিক আছে, বিবর্তনের ফলে যেটা হচ্ছে ক্রমবিকাশের ফলে তথ্যসমূহ বিলুপ্ত হয়, সেটাই হচ্ছে ইভলিউশন। এবার ইকোলজি আছে। ইকোলজি হচ্ছে বস্তুবিদ্যা, যেটা হচ্ছে তোমার আন্তঃসম্পর্কিত হতে পারে, ইভলিউশনের মাধ্যমে আন্তঃসম্পর্কিত হতে পারে, বাইরে সম্পর্কিতও হতে পারে। যেমন হচ্ছে আমরা একটি পুকুরের বাস্তুসংস্থান পড়েছি ক্লাস 8-এ, তাই না, যে জিনিসটা জানি আমরা, এগুলো যে ইভলিউশন হয়ে আস্তে আস্তে ক্রমবিকাশের ফলে যেটা হয় সেটা। আরও দুইটা অংশ তোমাদের বইয়ে আছে, একটা হচ্ছে এন্ডোক্রাইনোলজি আর একটা হচ্ছে বায়োজিওগ্রাফি। এন্ডোক্রাইনোলজি যেটা আছে, আমি একটু একটা মুছে এখানে লিখবো, এখানে লিখে দিই। বায়োজিওগ্রাফি, একটা হচ্ছে এন্ডোক্রাইনোলজি আর একটা হচ্ছে বায়োজিওগ্রাফি। আচ্ছা, এন্ডোক্রাইনোলজি হচ্ছে এন্ডোক্রাইন অর্থাৎ অন্তঃক্ষরা গ্রন্থি, ঠিক আছে, অন্তঃক্ষরা গ্রন্থির মাধ্যমে যে জিনিসগুলো আমরা আলোচনা হবে যে বিদ্যায়, অর্থাৎ যে শাখা আলোচনা করা হবে, সেটা হচ্ছে এন্ডোক্রাইনোলজির আলোচনার বিষয়বস্তু। আচ্ছা, হরমোন সম্বন্ধে আর কি, ঠিক আছে, মেইনলি হরমোন, এনজাইম, এগুলা যে বিদ্যা আলোচনা করা হয় সেটা হচ্ছে এন্ডোক্রাইনোলজি। এবার হচ্ছে বায়োজিওগ্রাফি অর্থাৎ জীব ভূগোল, ঠিক আছে, জীববিজ্ঞানের যে ভূগোল অংশ আছে, এই যে আমরা পৃথিবীতে বসবাস করছি, ঠিক আছে, আমরা পৃথিবীটা জানি যে কমলা আকৃতির, এই যে জিনিসগুলা, এই যে তোমার কোথায় কোথাও পর্বত, কোথাও হচ্ছে নদী, কোথাও পানির পরিমাণ বেশি, কোথাও পাহাড়ের পরিমাণ বেশি, এই যে জিনিসগুলা, এগুলো হচ্ছে জীব ভূগোলের একটা অংশ। এটা যে বিদ্যা আলোচনা করা হয় সেটা হচ্ছে বায়োজিওগ্রাফি। তো সর্বপ্রথম তোমরা কি করবে? টার্মটা মুখস্থ করবে, অর্থটা মুখস্থ করবে, তাহলে ওই সম্পর্কিত যে বিদ্যা আলোচনা করা হয় সেটাই হচ্ছে জীববিজ্ঞানের অংশ। আচ্ছা, এবার আমরা ফলিত শাখায় যাব। ভৌতবিজ্ঞান মোটামুটি আমাদের হয়ে গেছে, এবার ফলিত শাখায় আছে। ফলিত শাখা ফার্স্ট যেটা আছে প্যালিওন্টোলজি। ফলিত শাখাটা কোনটা? ফলিত শাখা জীবন সংশ্লিষ্ট প্রায়োগিক বিষয়, ঠিক আছে, এটা আমরা থিওরিটিক্যাল করতেছি, ঠিক আছে, এই থিওরিটিক্যাল যখন আমরা প্রয়োগ করব, ওকে, থিওরিটা যখন আমরা প্রয়োগ করতে যাব তখন যে সিচুয়েশনটা হবে, সেই সিচুয়েশনে যে জিনিসগুলো আলোচনা করা হবে সেটাই হচ্ছে ফলিত জীববিজ্ঞানের অংশ। এর মধ্যে হচ্ছে জীবাশ্ম বিজ্ঞান, সেটা হচ্ছে প্যালিওন্টোলজি, যেমন প্রাগৈতিহাসিক জীবনে বিভিন্ন বিষয় জীবাশ্ম সম্পর্কে, ফসিল যেটাকে বলে, ঠিক আছে, ফসিল হচ্ছে জীবাশ্ম, ফসিল সম্বন্ধে যে বিদ্যা আলোচনা করা হয় সেটাই হচ্ছে প্যালিওন্টোলজি। তারপরে বায়োস্ট্যাটিস্টিক্স তোমরা তো খুব ভালো করেই জানছো, পরিসংখ্যান, ঠিক আছে, জীব পরিসংখ্যান বিদ্যা। স্ট্যাটিস্টিক্স মানে পরিসংখ্যান, যেটা কিনা আমরা ক্লাস 6 থেকেই পরিসংখ্যানের একটা ছোট্ট একটা পার্ট করে আসছি অঙ্কে, যে ট্যালি করে তোমার ঘটন সংখ্যা, গণন সংখ্যা করে আমরা যে ইয়েটা করি, জাস্ট একটা ছোট একটা থিওরিটিক্যাল জিনিস। কিন্তু এখানে যে বায়োস্ট্যাটিস্টিক্স অনেক বড় একটা বিষয়। বায়োস্ট্যাটিস্টিক্স, বায়ো মানে জীব, ঠিক আছে, জীবের স্ট্যাটিস্টিক্স অর্থাৎ জীবের পরিসংখ্যান, সেটা হচ্ছে এই যে বায়োস্ট্যাটিস্টিক্স, জীবের পরিসংখ্যান নিয়ে আলোচনা করা হয় যে শাখায়, সেটাই হচ্ছে বায়োস্ট্যাটিস্টিক্স। এবার হচ্ছে প্যারাসাইটোলজি। প্যারাসাইট মানে কি? পরজীবী। তো আমরা জানি প্যারাসাইট মানে পরজীবী, সাইটোলজি হচ্ছে বিজ্ঞান, তাই তো, অর্থাৎ প্যারাসাইট নিয়ে যে বিজ্ঞান
বিজ্ঞানে আলোচনা করা হয়, অর্থাৎ পরজীবী নিয়ে যে বিজ্ঞানে আলোচনা করা হয় সেটাই হচ্ছে প্যারাসাইকোলজি। আর ফিশারিজ অর্থাৎ ফিশার অর্থাৎ ফিশ মাছ, ঠিক আছে, মৎস্য বিজ্ঞান নিয়ে অর্থাৎ মাছ উৎপাদন, মৎস্য সম্পদ ব্যবস্থাপনা, সংরক্ষণ সার্বিক বিষয় নিয়ে আলোচনা করা হয় যে বিদ্যায়, সেটা হচ্ছে ফিশারিজ। এবারে যে এন্টোমোলজি, এন্টোমোলজিটা কি? এন্টোমোলজিটা হচ্ছে কীটতত্ত্ব, এন্টম অর্থাৎ কীট পতঙ্গ, ঠিক আছে, কীট পতঙ্গের জীবন, উপকারিতা, অপকারিতা, ক্ষয়ক্ষতি, দমন ইত্যাদি সম্পর্কিত যে বিদ্যা আলোচনা করা হয় সেটা হচ্ছে এন্টোমোলজি বিদ্যা বা কীটতত্ত্ব বিদ্যা। আচ্ছা, এরপর হচ্ছে মাইক্রোবায়োলজি। মাইক্রোবায়োলজি হচ্ছে অণুজীব, মাইক্রো অর্থাৎ অণু, ঠিক আছে, মাইক্রো অর্থাৎ অণুবীক্ষণ যন্ত্রে যেগুলো আমাদের দেখা হয়, ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্র, অণুবীক্ষণ যন্ত্র যেগুলো দেখতে পাই আমরা, ভাইরাস, ব্যাকটেরিয়া, অণুবীক্ষণ যন্ত্রের মধ্যে ছত্রাক, তারপরে অন্যান্য যে জীবাণুগুলো আমরা দেখতে পাই, ঠিক আছে, সেগুলো হচ্ছে মাইক্রোবায়োলজির মধ্যে আলোচনা করা হয়, অর্থাৎ মাইক্রোবায়োলজি বিষয়ে আলোচনা করা হয়, এই জন্য নামকরণ করা হয়েছে মাইক্রোবায়োলজি। এরপরে যে অংশটা আসছে এগ্রিকালচার অর্থাৎ কৃষি বিজ্ঞান। কৃষি বিজ্ঞান অর্থাৎ কৃষি, এটা তো খুব ইজি জিনিস যে কৃষি সম্বন্ধে যে বিদ্যা আলোচনা করা হয়, ঠিক আছে, ফসল ফলানোর জন্য, ফসল উৎপাদনের জন্য, ফসল কীভাবে ক্ষয়ক্ষতি থেকে আমরা মুক্ত করতে পারি, বেশি ফসল উৎপাদন করতে পারি, এটা নিয়ে যে বিদ্যা আলোচনা করা হয় সেটা হচ্ছে এগ্রিকালচার বিদ্যা। তারপরে হচ্ছে মেডিসিন সায়েন্স, যেটা তোমাদের বইয়ে আছে, বাট আমি লিখতে পারি না, এখানে লিখে দিই। মেডিকেল সায়েন্স, মেডিকেল সায়েন্স, তারপরে আরেকটা আছে বায়ো এগ্রিকালচার, জেনেটিক ইঞ্জিনিয়ারিং, কৃষি, বায়োকেমিস্ট্রি, হচ্ছে বায়োকেমিস্ট্রি, বায়োকেমিস্ট্রি, আরেকটা আছে এনভায়রনমেন্টাল সায়েন্স, লিখেছি না লিখিনি, এনভায়রনমেন্টাল সায়েন্স, আরেকটা হচ্ছে এগুলো আলাদা, এটা এরপরের অংশ, ঠিক আছে, এরপরের অংশ environmental science, marine biology, forestry, pharmacy, লিখেছি, pharmacy, wildlife, bioinformatics, এটা কোথায় লিখবো? বায়োইনফরমেটিক্স। আচ্ছা, এবার দেখো আমাদের যে অংশটা, এখানে আমরা লাস্ট এগ্রিকালচার পর্যন্ত আলোচনা করেছি, তারপর হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিংটা। দেখো এখানে জেনেটিক ইঞ্জিনিয়ারিংটা, জেনেটিক অর্থাৎ কি? জেনেটিক মানে কি? জেনেটিক মানে হচ্ছে জিন, জেনেটিক জিন সম্বন্ধে, ইঞ্জিনিয়ারিং অর্থাৎ প্রকৌশল, তাই তো, ইঞ্জিনিয়ারিং মানে প্রকৌশল আমরা জানি, অর্থাৎ জিন সম্পর্কিত প্রযুক্তি নিয়ে যেখানে আলোচনা করা হয়, যে শাখা আলোচনা করা হয় সেটাই হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং। হচ্ছে বায়োটেকনোলজি, বায়ো অর্থাৎ কি? বায়ো অর্থ প্রাণ, রাসায়ন, ঠিক আছে, বায়ো অর্থ জীব, আর টেকনোলজি অর্থ প্রযুক্তি, অর্থাৎ জীব প্রযুক্তি নিয়ে যে বিদ্যা আলোচনা করা হয় বা জীব প্রযুক্তি নিয়ে যে শাখা আলোচনা করা হয় সেটা হচ্ছে বায়োটেকনোলজি। এরপর আসছে বায়োইনফরমেটিক্সটা আমরা আগেই লিখে ফেলেছি, যেহেতু ওটা সিরিয়ালে প্রথমে পড়েছে, যাই হোক ওটা আমরা আলোচনা করি। বায়োইনফরমেটিক্সটি হচ্ছে কম্পিউটার প্রযুক্তি নির্ভর জীববিজ্ঞানের বিষয়ে তথ্য নিয়ে আলোচনা করা হয়, যেমন ক্যান্সার নির্ণয়ের যন্ত্র তৈরি, তারপর হচ্ছে তোমার এই যে কেমোথেরাপি দেওয়া, এই যে সিস্টেমগুলো, এগুলো নিয়ে যে বিদ্যা আলোচনা করা হয় সেটা হচ্ছে বায়োইনফরমেটিক্স, ঠিক আছে। হচ্ছে মেডিকেল সায়েন্স, মেডিকেল সায়েন্স তোমরা খুব ইজিলি জানো যে মেডিকেল সায়েন্সটা কি।
মেডিকেল সায়েন্স হচ্ছে সেটাই যেখানে হচ্ছে চিকিৎসা বিজ্ঞানের মানবদেহের রোগ চিকিৎসা ইত্যাদি সম্পর্কিত আলোচনা করা হয় সেটা। এরপর হচ্ছে বায়োকেমিস্ট্রি। বায়োকেমিস্ট্রি হচ্ছে প্রাণ রসায়ন। কেমিস্ট্রি মানে তো রসায়ন, আমরা জানি কেমিস্ট্রি মানে রসায়ন, বায়ো মানে প্রাণ। তাহলে বায়োকেমিস্ট্রি হচ্ছে প্রাণ রসায়ন সম্বন্ধে যে বিদ্যা আলোচনা করা হয় সেটাই হচ্ছে বায়োকেমিস্ট্রি। হচ্ছে এনভায়রনমেন্টাল সায়েন্স অর্থাৎ পরিবেশ বিজ্ঞান, পরিবেশ সম্বন্ধে যে শাখা আলোচনা করা হয়, যে বিজ্ঞান আলোচনা করা হয় সেটাই হচ্ছে এনভায়রনমেন্টাল সায়েন্স। এরপর হচ্ছে মেরিন বায়োলজি, মেরিন অর্থাৎ সামুদ্রিক, ঠিক আছে, সামুদ্রিক জীববিজ্ঞান সম্বন্ধে যে বিদ্যা আলোচনা করা হয় সেটাই। আচ্ছা, এবার ফরেস্ট্রি হচ্ছে বনের, ঠিক আছে, বন বিজ্ঞান যেটা। ফার্মাসি হচ্ছে ওষুধবিদ্যা, আচ্ছা ওয়াইল্ড লাইফ হচ্ছে বন্যবিদ্যা, এটা জিনিসগুলো অর্থাৎ বন্য প্রাণীর সম্পর্কে যে বিদ্যা আলোচনা করা হয় সেটা। তো মোটামুটি বায়োলজির ভৌত জীববিজ্ঞান এবং ফলিত জীববিজ্ঞানের শাখাগুলো নিয়ে তোমাদের বইয়ে যেগুলো দেওয়া আছে সেগুলো নিয়ে আমরা একটু মোটামুটি আলোচনা করলাম। এখানে মূল বিষয় হচ্ছে সেটা হচ্ছে এখান থেকে তোমার ডিটেলস কোশ্চেন কখনোই আসে না, হয়তো আসবেও না, কিন্তু অনুধাবনমূলক কোশ্চেন আর জ্ঞানমূলক কোশ্চেন দুই ধরনের কোশ্চেন আসবে। একটা হচ্ছে জ্ঞানমূলক, অনুধাবন আর MCQ, ঠিক আছে। এই তিনটা টাইপের কোশ্চেন তোমরা পাচ্ছ, অর্থাৎ জ্ঞানমূলক কোশ্চেন পাচ্ছ, অনুধাবনমূলক কোশ্চেন পাচ্ছ, আর একটা হচ্ছে MCQ টাইপের কোশ্চেন পাবে, ঠিক আছে। তো এটা যেহেতু MCQ এর জন্য খুব ইম্পর্টেন্ট, জ্ঞানমূলকের জন্য ইম্পর্টেন্ট এবং অনুধাবন কোশ্চেনগুলোর জন্য ইম্পর্টেন্ট। সো আমরা একটু ভালো করে পড়বো, কারণ জিনিসটা অনেক সহজ মনে হলেও বেশ ডিফিকাল্ট মনে রাখা যায়, ঠিক আছে। যেমন কিছু কিছু জিনিসও তোমাদের জানা বেঁধে যাবে, যেমন মেরিন বায়োলজি। অনেক সময় মেরিন বায়োলজি বলতে আমরা নর্মালি কী বোঝা যাচ্ছে, ঠিক আছে, যদি অর্থটা না জানি আমরা, অনেক সময় অর্থ নিয়ে আমাদের প্রবলেম হয়, যেহেতু আমরা বাঙালি সেহেতু আমরা ইংলিশের অর্থটা একটু নিয়ে ডিফারেন্ট কালচারের মধ্যে থাকি, দুদেলের মধ্যে থাকি, যারা দুটা অংশের মধ্যে থেকে যায়। সো আমাদের সর্বপ্রথম ইংলিশ টার্মটা মুখস্থ করে বাংলা টার্মটা মুখস্থ করে ফেলতে হবে। কিছু কিছু অর্থ আমরা সবাই জানি, বাট আরও ভালো করে পড়ে আমাদের আয়ত্ত করে ফেলতে হবে। তো বাসায় একটু প্র্যাকটিস করবে। এরপরে আমরা নেক্সট ক্লাসে শ্রেণীবিন্যাসের জীবের শ্রেণীবিন্যাস সম্বন্ধে আলোচনা করব, তারপরে পরে যেগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করার ট্রাই করব। তো আজ এ পর্যন্ত থাক, বাসায় একটু প্র্যাকটিস করো। ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ।